মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩২, হাসপাতালে ভর্তি আরও ৬৮ জন। বার্ন ইনস্টিটিউটে বৈঠকে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের নজির বিশ্বে নেই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অ্যাপ্রোচ লাইনে উচ্চ ভবনের বিষয় খতিয়ে দেখার তাগিদ। সময় স্বল্পতা বিবেচনায় দ্রুত ঐকমত্যে আসার তাগিদ আলী রিয়াজের। ১০ মিনিটের জন্য প্রতীকী বৈঠক বর্জন সিপিবি বাসদের। এবং সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। প্রতিশ্রুতি সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডি প্রসঙ্গ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও একজনের মৃত্যু হওয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মঙ্গলবার গভীর রাতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৯ বছর বয়সী শিশু নাফি মারা যায়। এখনও অন্তত ৬৮ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদিকে বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। সকাল ১১টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসক চং সি জ্যাকের নেতৃত্বাধীন দল বার্ন ইনস্টিটিউটে পৌঁছায় এবং সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। দর্শক, এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, দগ্ধদের চিকিৎসার বর্তমান চিত্র কি আছে বা কি জানতে পেরেছেন জানাবেন। তারা সকাল ১১টা থেকে আসলে বৈঠকটি শুরু করেছেন, এখনো বৈঠক চলমান আছেন এবং আরো হয়তোবা আরো ২ ঘন্টা এই বৈঠক চলবে এবং এই বৈঠক শেষ হলে গণমাধ্যমকে আসলে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে যে তাদের পরিস্থিতিটা আসলে কি। আর এখন যেমনটি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সকালে এই পর্যন্ত ৩২ জন পর্যন্ত প্রাণহানি হয়েছে এবং বিভিন্ন হসপিটালে যেই প্রায় ৬৯ জন চিকিৎসাধীন আছেন তাদের সেবা এবং যারা ভর্তি আছে তাদের সেবা দেওয়ার জন্য এখন যে বিশেষজ্ঞ দলটি বৈঠক করছেন সেখানে সিদ্ধান্ত হবে। যদি কারো অবস্থা আশঙ্কাজনক হয় সেক্ষেত্রে তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দেবে এবং প্রত্যেকটি রোগীকে, প্রত্যেকটি শিশুকে আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করবেন যে কার কেমন চিকিৎসা দরকার এবং বাংলাদেশে যদি সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তারা পরামর্শ দেবেন এবং নেয়ার ব্যবস্থা করার জন্য পরামর্শ দেবেন এবং বৈঠকটি এখনো চলমান আছে এবং হয়তোবা আরো ১.৫ থেকে ২ ঘন্টা এই বৈঠকটি চলবে, কারণ তারা আলাদা আলাদা কেস স্টাডি করছেন যে কার শরীরের কত অংশ পুড়েছে কিংবা কার শরীরের অবস্থা কতটা আশঙ্কাজনক এবং এই মুহূর্তে যে ৪৩ জন আছে বার্ন ইনস্টিটিউটে সেই ৪৩ জনের মধ্যে আমরা জানতে পেরেছি যে ১৫ জন শঙ্কামুক্ত। তো ১৫ জনের পরে আর যারা আছে তাদের কিন্তু অনেকটাই আসলে শঙ্কা আছে, কিছু কিছু ক্ষেত্রে বেশি অবস্থা অবনতি হয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে আমরা ব্রিফিং এর মাধ্যমে ৩টায় জানতে পারবো। এছাড়া আমরা আপনাদের সকালে বলেছি যে বিভিন্ন হসপিটালে যে রোগীগুলো ভর্তি আছেন প্রায় ৬৯ জন, তাদের ব্যাপারে বিশেষজ্ঞ এই চিকিৎসক পরামর্শ দেবেন যে তাদের সর্বোচ্চ চিকিৎসা কিভাবে নিশ্চিত করা যায়। সোনিয়া। উষা, আপনাকে ধন্যবাদ। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত সংখ্যা নিরূপণ ও নিখোঁজদের নাম ঠিকানা সহ তালিকা তৈরিতে ৬ সদস্যদের একটি কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। দুর্ঘটনার তীব্রতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত হতে না পারায় এই কমিটি গঠন হয়। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের নেতৃত্বে গঠিত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন তানজিদ ভুইয়া। তানজিদ, আপনি তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন, এখন এই মুহূর্তে সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন জানাবেন।
জি, ধন্যবাদ সনি। আপনি জানেন যে আজকে যে মাইলস্টোন যে ট্র্যাজেডির তৃতীয় দিন, এই তৃতীয় দিনে আমি মাইলস্টোন ট্র্যাজেডির যে এখানে যে কলেজ ক্যাম্পাসটি রয়েছে সেখানে আমি অবস্থান করছি। সকাল থেকেই দেখতে পাচ্ছি যে ভিতরে যে ক্যাম্পাসের ভিতরে যে প্রতিষ্ঠানটির ভিতরে প্রবেশের একটি আজকে বিধিনিষেধ রয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। তো যেন সাধারণ মানুষ এবং উৎসুক মানুষরা যেন যেই ভিতরে যেতে না পারে সেটি নিশ্চিত করেছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে 3 দিনের যে ছুটি, সেই ছুটি কিন্তু ঘোষণা করা হয়েছিল। আজকে সেই ছুটির শেষ দিন। তো এই ছুটি বাড়ানো হয় কি না এখানের শিক্ষার্থীরা সেটি বলতে পারছে না। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি। আপনি জানেন যে মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে উত্তরায়, সেই মাইলস্টোন কলেজের এখানে কিন্তু গত 2 দিন আগে যেই বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি যে বিধ্বস্ত হয়েছিল, তো সেটির পরেই কিন্তু প্রায় আপনার এখন পর্যন্ত 32 জন নিহত হওয়ার আমরা তথ্য পেয়েছি এবং অনেকেই আহত হয়ে বিভিন্ন রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু ওনারা চিকিৎসা নিচ্ছেন। এই কোমলমতি শিশুরা যারা ছিলেন, হঠাৎ করেই যেই বিমান বাহিনীর যেই প্রশিক্ষণ বিমানটি এই আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে, 1:06 মিনিটে এই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে এবং সেটি কিন্তু 10-12 মিনিটের পরেই কিন্তু সেই বিমানটি আছড়ে পড়ে এই বিদ্যালয়ের একটি ভবনে। সেই কারণে কিন্তু ওই কোমলমতি যারা শিশু ছিলেন তাদের কিছুক্ষণ পরেই যাদের ছুটি হওয়ার কথা ছিল তারা কিন্তু এই হঠাৎ করেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং যার ফলে কিন্তু প্রায় এই 32 জন কোমলমতি শিশু কিন্তু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তো আজকে এখন পর্যন্ত এখানে উৎসুক যারা আছে তারাই আসছে এবং কিছু যারা এখানে পড়াশোনা করতো, যারা শিক্ষার্থী, ওনারা এখানে দেখার জন্য আসছে এবং আমরা এসে এই অবস্থাটি দেখতে পেয়েছি। এখন পর্যন্ত ভিতরে যাওয়ার কোনো এখন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন আমরা এখানে অবস্থান করছি, যেই পরবর্তীতে কি তথ্য পাওয়া যায় এবং এখানে কি অবস্থা আসে, কি তথ্য, সেই তথ্যটি আমরা আপনাকে ধন্যবাদ। চেষ্টা করব। জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ পৃথিবীর কোথাও নেই বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ক্ষমতাসীনরা আইন ভেঙে বিমানের অ্যাপ্রোচ লাইনে কিভাবে সুউচ্চ ভবন নির্মাণ করছেন তাও খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তারা। আর এসব বিষয়ে এখনই সতর্ক না হলে সামনে আরও ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করছেন সচেতন মানুষ। রেজা খানের রিপোর্ট। স্বাধীনতারও আগে 1941 সালে স্থাপিত হয় তেজগাঁও বিমানবন্দর। পরে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য বিমানবন্দরটি রাজধানীর কুর্মিটোলায় স্থানান্তর করা হয়, যার নির্মাণ কাজ শুরু হয় 1966 সালে। উড়োজাহাজ চলাচলের পথে সুউচ্চ ভবন নির্মাণের সুস্পষ্ট বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না প্রায় শুরু থেকেই। দিনে দিনে গগনচুম্বী ভবনে ভরে উঠছে বিমানবন্দরের আশপাশের আকাশ। কর্তৃপক্ষের নাকের ডগায় কিভাবে এসব ভবন উঠছে এমন প্রশ্ন জনমনে। এসব বন্ধ না হলে ভবিষ্যতে আরো বড় মাশুল দিতে হতে পারে বলেও আশঙ্কা তাদের। যখন স্কুল কলেজগুলি করা হয় তখন এই যে সাইড দিয়া বিমান উঠানামা করে, এদিকে আমার মনে হয় ঠিক হয় না দেওয়া। আমাদের তো আসলে আইন আছে, আইনের প্রয়োগটা নাই। আবাসিক এলাকাগুলো করাই তো রানওয়ের আশেপাশে ভুল হয়েছে। এছাড়া দীর্ঘ বছর ধরে খোদ ঢাকার আকাশে বিমান প্রশিক্ষণের সংস্কৃতি গড়ে উঠেছে। এই রেওয়াজ বন্ধের তাগিদও দেন সাধারণ মানুষ। ট্রেনিং বিমান তো এটা তো এখানে এটা চালানো ট্রেনিং করানো ঠিক নেই। আমাদের এমন অনেক জায়গায় তো আছে যেখানে ধরেন লোকজন একটু কম, সেই জায়গাগুলো ব্যবস্থা করা যেতে পারে। এদিকে জাতি হিসেবে আমরা অন্যায় কাজ করতে অভ্যস্ত হয়ে পড়েছি উল্লেখ করে পৃথিবীর কোনো দেশেই জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণের নজির নেই বলে জানান নিরাপত্তা বিশ্লেষক হাসিনুর রহমান বীর প্রতীক। পৃথিবীর কোথাও কোনটা নাই এত জনবহুল এখানে আপনি প্রশিক্ষণ করবেন। আমাদের তো অনেক বিমান ঘাঁটি আছে, লালমনিরহাট আছে, শমশননগর আছে,
এতগুলি প্রাণ যাওয়ার পর আমরা এখন চিন্তা করতেছি আগে কেন যায় নাই। মাইলস্টোন ট্র্যাজেডির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে রাজুকের সঙ্গে যোগসাজশে বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে ক্ষমতাসীনদের উঁচু ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদও দেন তিনি। ক্ষমতাশীলরা কিন্তু ক্ষমতাশীলটা আইন ভেঙে রাজুকের অনুমোদন ছাড়া বা অনুমোদন নিয়ে এই বহুতলা বিল্ডিং তৈরি করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকার পরেও ওখানে আবাসিক এলাকা আছে। একই সঙ্গে বিমান বাহিনীর বিদেশি টেকনিশিয়ানদের বিষয়ে সতর্ক থাকারও তাগিদ দেন হাসিনুর রহমান। আমেরিকার নাম দিয়ে অন্য দেশের নাম দিয়ে আসে, কিন্তু কাজ করে ভারতীয়। এইখানে এই পার্টিকুলার বিমানের জন্য আমি বলবো এটা তদন্ত করা উচিত। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সময় স্বল্পতা বিবেচনায় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্তে আসতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠকের শুরুতে তিনি কথা বলেন। আলী রিয়াজ জানান, দ্বিতীয় দফা আলোচনায় এ পর্যন্ত 8টি বিষয়ে একমত হতে পেরেছে দলগুলো। বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ কায়দায় দেশ চালাচ্ছে অভিযোগ করে 10 মিনিটের জন্য প্রতীকী বৈঠক বর্জন করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। যে আইনটা হবে ওই আইনটার মধ্যে কন্ডাক্ট রুলস ফর দি ইলেকশন, চিফ ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনার্স এন্ড অলসো অ্যাকাউন্টেবিলিটি শুড বি ফিক্সড দেয়ার। কারণ ওইখানে একদম গিয়ে যেন এমন স্বাধীনভাবে না হয় যে তারা চাকরি করে চলে যাবে অথচ ফিক্সড হবে না। কিন্তু সেই জন্য কন্ডাক্ট রুলস একটা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আর ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য তো এক্সিস্টিং লস আছে, সেটা ফিক্স করা যাবে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, বৈঠকের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন? যেমনটা জানেন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ফরেন সার্ভিস একাডেমিতে আজকে গতকালকে যে তত্ত্বাবধায়ক সরকারের যেই ঐকমত্য কমিশনে গতকালকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যেই অমীমাংসিত ইস্যু ছিল সেটি নিয়ে আজকে আলোচনা হয়েছে। একই সঙ্গে আজকে নির্বাচন কমিশন বিষয়ে আলোচনা হয়েছে। এই আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলো আলোচনা চলছিল। মধ্যাহ্নের বিরতি চলছে এখন। আমরা দেখছি মধ্যাহ্নের বিরতিতে ইতিমধ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এবি পার্টির পক্ষ থেকে মুজিবুর রহমান মঞ্জু। আমরা এখন মঞ্জু ভাইয়ের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। নিয়মের ব্যাপারে আগের যে পদ্ধতিটা ছিল সেটাকে আমরা পরিবর্তন করে একটা কমিটির উপরে দায়িত্বটা অর্পণ করার যে আলোচনা, সেটা অনেক দিন থেকে চলছিল। আজকে মোটামুটি কনক্রিট একটা জায়গায় এসেছে। তো কনক্রিট জায়গাটা হলো আলাদা আলাদা করে আলোচনাগুলো হচ্ছে। আজকে প্রথম যে আলোচনাটা হয়েছে যে প্রধানত নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে। তো এখানে মৌলিক ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে এটা কি আইনের মাধ্যমে নির্ধারিত হবে না এটা সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। অধিকাংশ রাজনৈতিক দল এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে, এবং এটা বেশিরভাগ দলই এটা মত পোষণ করেছে। বিএনপির যে 31 দফা আছে সেখানে বিএনপি কিন্তু বলেছিল এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলোর জবাবদিহিতা, স্বচ্ছতা নির্ধারণ করার জন্য তারা ব্যাপক আইনি সংস্কার করবে। তো আমাদের এই অধিকাংশের মতের প্রেক্ষিতে আমরা শেষ মুহূর্তে এসে দেখলাম বিএনপির পক্ষ থেকেও এই কমিটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তারাও একমত পোষণ করেছেন। অর্থাৎ বলা যায় যে আমরা নির্বাচন কমিশনকে একটা নির্ধারিত কমিটির মধ্য দিয়ে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দল প্রতিনিধিরা থাকবেন, এরকম 7 সদস্য বিশিষ্ট কমিটি। এই 7 সদস্যের জায়গায় কারো মতামত ছিল 5, কারো ছিল 7, এরকম। তবে আশা করা যায় যে আমরা একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। এখন আর কয়েকটা সমস্যা আছে, সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে এখানে আরও কয়েকটা প্রস্তাব আছে। সেটা হচ্ছে দুদক, পিএসসি, তারপরে হচ্ছে আপনার মহাহিসাব নিরীক্ষক, এই ইস্যুগুলো যুক্ত করা। কিন্তু বিএনপি এখনও সেগুলোর সাথে একমত হয় নাই। তারা শুধু বলেছে যে নির্বাচন কমিশনটাই শুধু তারা সংবিধানে রাখার এবং বাকিটা আইনি কাঠামোর মধ্যে। দর্শক, এতক্ষণ ছিলাম আমরা ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের বক্তব্যে।
সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে সদিচ্ছাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রতিশ্রুতি সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দ্রুত ভোট হলে রাজনৈতিক সংকট কেটে যাবে। এনসিপি সমাবেশে হামলা এবং সচিবালয়ে সহিংসতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেও উল্লেখ করেন তিনি। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। পুরো বাংলাদেশ ইন্টারনেটবিহীন ছিল, তবে রাতের দিকে ঢাকা ও চট্টগ্রামে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে আরও সহস্রাধিক মানুষকে গ্রেফতার করা হয়। বাকিটা জানাচ্ছেন রেজা খান। 2024 সালের 23 জুলাই আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং 7% কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। এদিন ষষ্ঠ দিনের মতো ইন্টারনেট বিচ্ছিন্ন থাকে পুরো বাংলাদেশে। তবে রাতের দিকে ঢাকা ও চট্টগ্রামে জরুরি সেবা, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। ব্যাংকিং সেক্টরকে গুরুত্ব দিচ্ছি, বাণিজ্যিক অঞ্চলকে গুরুত্ব দিচ্ছি, আমরা মিডিয়া কমিউনিকেশনকে গুরুত্ব দিচ্ছি। 23 জুলাইও সারা দেশে সাধারণ ছুটি ছিল। কারফিউ অব্যাহত থাকায় দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। চলমান কারফিউ আরও শিথিল করে সরকার। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিরুনি অভিযান অব্যাহত রাখে। আগের দিন সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে আরও প্রায় 1100 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রাজধানী ঢাকায় অন্তত 517 জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মঙ্গলবার আরও 38টি মামলা হয়। এদিন সরকার ঘোষণা দেয় 24 জুলাই 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টার জন্য সরকারি বেসরকারি অফিসে কাজ চলবে। রপ্তানিমুখী পোশাক কারখানাও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। টানা 5 দিন রেল চলাচল বন্ধ থাকার পর 23 জুলাই তেলবাহী ট্রেন চালু হয়। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি বাস্তবায়নে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 18 জুলাই থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ রয়েছেন। সেটি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এদিন এক সংবাদ সম্মেলনে তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হল খুলে দেয়া যাবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান এমন একটি ঐতিহাসিক মুহূর্ত যা শুধু দেশের রাজনীতিকে নাড়িয়ে দেয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা সরকারের ওপর চাপ সৃষ্টি করে এবং আন্দোলনের বৈধতা ও গুরুত্বকে বিশ্বের সামনে তুলে ধরে। পুরো আন্দোলন জুড়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও দাতা সংস্থাগুলোর ভূমিকা সম্পর্কে জানাবে কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট থেকে। জুলাই 2024 পুরোটা মাস আন্দোলন দমনে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফ্যাসিস্ট সরকার। আন্দোলনকারী ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। তবুও দমে যায়নি আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর সরকারের দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়। বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস, ডয়েচে ভেলে, এনডিটিভি সহ রয়টার্স, এপি ও এএফপির মতো বিভিন্ন সংবাদ সংস্থা আন্দোলনের মুখ্য ঘটনাবলী তুলে ধরে।
আন্দোলনের দৈনিক ঘটনাবলী কেবল নয়, আল জাজিরা, বিবিসি ও রয়টার্স প্রচার করে বিশ্লেষণধর্মী বিশেষ প্রতিবেদন, যেখানে আন্দোলনের প্রেক্ষাপট ও 15 বছরে আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী কার্যক্রমের আমলনামা তুলে ধরা হয়। সাইবার নিরাপত্তা, ডিজিটাল রাইটস এবং ইন্টারনেট প্রশাসন পর্যবেক্ষণকারী ওয়াচডগ সংস্থা নেটব্লকস বাংলাদেশের সরকার কর্তৃক আন্দোলন দমাতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধের বিষয়ে তথ্য প্রকাশ করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আবু সাইদ হত্যাসহ আন্দোলনকারীদের ওপর ফ্যাসিস্ট সরকারের বেআইনি বল প্রয়োগের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। জুলাই আন্দোলনের গাথা তুলে ধরে মেক্সিকোর বিখ্যাত ম্যাগাজিন মুন্ডো। স্প্যানিশ ভাষায় প্রকাশিত জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিনের প্রচ্ছদ গল্পের স্থান পায় বাংলাদেশের অদম্য দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় ছাত্র জনতার আন্দোলন। 64 পৃষ্ঠার ম্যাগাজিনের প্রায় 1/3 জুড়েই ছিল বাংলাদেশের জুলাই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে একাধিক নিবন্ধ। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত ও 3 জন আহত হয়েছে। জেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আড়াইমারি ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়, তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জেলার হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতা ও খাদ্য সংকটের চরম মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছে গাজাবাসী। 21 মাসের লাগাতার তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 58,100। এদিকে প্রাকৃতিক দুর্যোগে পাকিস্তানে গেল 3 সপ্তাহে প্রায় 250 মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 594 জন। অন্যদিকে জাপান ও ফিলিপাইনের ওপর যথাক্রমে 15 ও 19% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলের লাগাতার হামলা আর দীর্ঘমেয়াদী অবরোধে বিপর্যস্ত গাজায় তীব্র খাদ্য সংকট এখন ভয়াবহ বাস্তবতায় রূপ নিয়েছে। এতে অনাহার, অর্ধাহারে দিনের পর দিন কাটাতে হচ্ছে উপত্যকাটির অসহায় বাসিন্দাদের। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে উপত্যকাটিতে বর্তমানে প্রায় 9 লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছেন। এছাড়া 70,000 শিশু অপুষ্টিতে আক্রান্ত বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, বজ্রপাত ও ভূমিধসে পাকিস্তানে গেল 3 সপ্তাহে প্রায় 250 মানুষের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও কমপক্ষে 594 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 12 জন। টানা দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 8 শতাধিক বাড়িঘর। এতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে। গত 23 দিনের প্রদেশটিতে 135 জন নিহত এবং 4 শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশে যথাক্রমে 56 ও 24 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে 15% পাল্টা শুল্ক দেবে জাপান। এছাড়া যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, চাল এবং কৃষিপণ্য আমদানির জন্য নিজের বাজার খুলে দেবে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে পূর্ব এশিয়ার এই দেশটি। একইভাবে ফিলিপাইনের সঙ্গে 19% শুল্ক নির্ধারণ করে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট চূড়ান্ত হলো বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের সূচি। আগামী সেপ্টেম্বরে ইংলিশ যুবাদের বিপক্ষে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 5 সেপ্টেম্বর লাভ বোরোর হ্যাসলাগ্রেভ গ্রাউন্ডে। একই মাঠে দ্বিতীয় ম্যাচ হবে 7 সেপ্টেম্বরে। এরপর 10 সেপ্টেম্বর ব্রিস্টলের সিট ইউনিক গ্রাউন্ডে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামবে দুদল। দুটি ওয়ানডে 12 ও 14 সেপ্টেম্বরে লন্ডনের বেকেনহামে অবস্থিত কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।